আজকে আমরা যে যে বিষয় সম্পর্কে আলোচনা করব এটা হলো সাধারণ গণিতের চ্যাপ্টার 5। ঠিক আছে, তো সাধারণ গণিতের চ্যাপ্টার 5-এ আছে হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তো এটাকে যদি বলি আমরা ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, তো আমরা এই এক চলক বিশিষ্ট সমীকরণ এই এই বিষয়গুলো আমরা ক্লাস 6 থেকে শিখে আসতেছি। ঠিক আছে, ক্লাস 6-এ এগুলোর নাম ছিল সরল সমীকরণ নামে 6, 7, এবং 8-এ এসে নাম হয় সরল সহ সমীকরণ। ঠিক আছে, তারপরে 10-এ এসে এখন 9, 10-এ এসে এখন এই জিনিসগুলো ভাগ হয়ে যায় যে এক চলক বিশিষ্ট সমীকরণ, আবার আরও আছে যেরকম দুই চলক বিশিষ্ট সমীকরণ, এই ধরনের বিষয়গুলো আছে। তো আমরা এই 5 অধ্যায়ে এক চলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে জানব। ঠিক আছে, তো আমরা জানার আগে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো, তারপর ডাইরেক্ট অঙ্কতে চলে যাব। বেসিক বিষয়গুলো সবগুলো আগে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যে বিষয় সম্পর্কে জানবো সেটা হলো ভেরিয়েবল, যাকে আমরা বলি চলক। ঠিক আছে, তোমাদের বইয়ে যে বিষয়টা সম্পর্কে বলা আছে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব, সাথে যে বিষয়গুলো এক্সট্রা দরকার সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করি। তো আমাদের বইয়ে বলা আছে, দেখো তোমরা বই বের করে রাখো। দেখো চলক সম্পর্কে কি বলা আছে, যে বলা আছে আমরা জানি x+3=5 একটি সমীকরণ। ঠিক আছে, এটি সমাধান করতে হলে আমরা অজ্ঞাত রাশি x এর মান বের করি। এখানে অজ্ঞাত রাশি x একটি চলক। আবার x+a=5 সমীকরণটি সমাধান করতে হলে আমরা x এর মান নির্ণয় করি, a এর মান নয়। এখানে x কে চলক এবং a কে ধ্রুবক হিসেবে ধরা হয়। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের শেষের দিকের অক্ষর XYZ কে চলক হিসেবে এবং প্রথম দিকের অক্ষর ABC কে ধ্রুবক হিসেবে ধরা হয়। তো এই লাইনটা ইম্পর্টেন্ট, বইয়ের এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাইন থেকে MCQ আসতে পারে যে কি বল কি আমরা আমরা এখানে লিখে দিই যে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর XYZ কে কি বলা হয়, চলক, ও প্রথম দিকের অক্ষর ABC কে ধ্রুবক হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই হলো কথা।
তো বিষয়টা হলো, তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে অজ্ঞাত রাশি এবং চলক, ঠিক আছে। তো অজ্ঞাত রাশিটা কি? অজ্ঞাত রাশি মানে হলো যার মান আমরা জানি না, ঠিক আছে। চলক হলো সেই অজ্ঞাত রাশি। চলকটা হলো কি? চলক হলো সেই অজ্ঞাত রাশি যার মান পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। এটা বই নাই, আমি বলতেছি, ঠিক আছে। যে আমরা কি জানি যে অজ্ঞাত রাশিটা কি? অজ্ঞাত রাশি মানে হলো যার মান আমরা জানি না। চলক হলো সেই অজ্ঞাত রাশি যার মান পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়, ঠিক আছে। হয় বা হতে পারে, ঠিক আছে। সমীকরণে আমরা চলকের মান বের করার চেষ্টা করি। সমীকরণে আমরা কিসের মান বের করার চেষ্টা করি? চলকের মান। চলকের মান আমরা বের করার চেষ্টা করি, ধ্রুবকের মান কিন্তু নয়, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখো। তো গণিতের একটি প্রথা, ঠিক আছে, গণিতের একটি প্রথা আছে যে সাধারণত এক্স ওয়াই জেড এর মতো অক্ষরগুলোকে চলক হিসেবে ধরা হয়, কারণ সেগুলো পরিবর্তনশীল বা বের করতে হবে এমন মান বোঝায়। অন্যদিকে এবিসি এর মতো অক্ষরগুলোকে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এদের মান নির্দিষ্ট বলে ধরে নেওয়া হয় যতক্ষণ না অন্য কোনো নির্দেশ দেওয়া হয়, ঠিক আছে। মানে নির্দেশ দেওয়া মানে কি? যে এখানে নির্দেশ দেওয়া বলতে বোঝায় যে শর্ত প্রয়োগ করানো হয়, শর্ত প্রয়োগ, ঠিক আছে। শর্ত প্রয়োগ করা না হলে আমরা এক্স ওয়াই জেড এই জিনিসগুলোকে আমরা চলক হিসেবে ধরব, আর এ বি সি কে আমরা ধ্রুবক হিসেবে ধরব, ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক হিসেবে ধরব। কারণ কি? আমরা যদি শর্ত প্রয়োগ করে দিই তখন আমরা এবিসি কে চলক হিসেবে ধরতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমীকরণ একচলক বিশিষ্ট সমীকরণের এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে আমরা এক্স ওয়াই জেডকে চলক এবং এবিসি এগুলোকে ধ্রুবক হিসেবে ধরবো, ঠিক আছে। এই যে এই বিষয়টা সব সময় মনে রাখবা তোমরা, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে সেট এস ইকুয়াল টু, এখানে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর ওয়ান লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 10, ঠিক আছে। তো এর সাথে চলকের সম্পর্কটা কি, ঠিক আছে। আমরা এটা একটা এক্সাম্পল যে এখানে এটার সাথে চলকের সম্পর্কটা কি। এখানে এস একটি সেট, যেখানে এক্স হলো, এই এক্সটা হলো, যেখানে এই এক্সটা হলো এমন একটি উপাদান যা বাস্তব সংখ্যা, এমন একটি উপাদান যা বাস্তব সংখ্যা আর এর বাস্তব সংখ্যা আর এবং যার মান 1 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। এখানে x হলো একটি চলক, x হলো কি একটি চলক, এর মান হলো x, মানে এর মান হলো মানে কি x এর মানটা কি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখানে x একটি চলক কারণ এর মান পরিবর্তনশীল। কারণ কি দেখো 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত তুমি সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না, ঠিক আছে। তুমি যদি বলো 1, ঠিক আছে, এই জিনিসগুলো আলোচনা করছি হয়তো। এখানে বলছে যে এখানে 1, ঠিক আছে। তো তুমি যদি বলো 1.2, যাই হোক এটা না এখানে, কারণ যেহেতু এখানে রিয়েল নাম্বার দেওয়া আছে, তো আমরা ধরি এটা এ বিষয়ে আলোচনা করছে, তোমরা জানো, ঠিক আছে। তোমরা সূচক লগারিদম পড়ে থাকলে তোমরা অবশ্যই জানতে পারবা। তো এখানে 1 থেকে 10-এর মধ্যে নেওয়া আছে, তার মানে কি এক্স এর মান 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তার মানে কি এক্স একটি
এক্স পরিবর্তনশীল, ঠিক আছে, একটি লেখার দরকার নেই, এক্স পরিবর্তনশীল, ঠিক আছে। তাই কোনো অক্ষর, ঠিক আছে, তাই কোনো অক্ষর যখন কোনো সেটের উপাদান বোঝাতে ব্যবহৃত হয় তখন তাকেও চলক হিসেবে বলা যেতে পারে, ঠিক আছে। তার মানে কি আমরা এখানে এক্স কে চলক বলতে পারি, ঠিক আছে। তো এই হলো চলক এবং অজ্ঞাত রাশি সম্পর্কে ধারণা, ঠিক আছে। তো এখন আমরা যে বিষয়টা শিখব এই বিষয়গুলো খুবই ইজি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাও খুব ইজি। তো যাই হোক, এখানে দেখো যে আমরা যে বিষয় সম্পর্কে এখন আলোচনা করব সেটা হলো সমীকরণের ঘাত, ঠিক আছে। ডিগ্রি অফ ইকুয়েশন। তো কোনো সমীকরণের এটা একটু ভালো করে বোঝো, কোনো সমীকরণের সকল সর্বোচ্চ ঘাতই সেই সমীকরণের ঘাত। ঘাত দেখে সমীকরণের ধরন বোঝা যায়, ঠিক আছে। তো আমি কি বললাম যে কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতই সেই সমীকরণের ঘাত, যেটা সর্বোচ্চ সেটাই ওই সমীকরণের ঘাত হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে। তো এই ঘাতটা যেটা আছে সেটা সমাধানের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলে, ঠিক আছে। তো আমরা সমীকরণের ঘাত হিসেবে আমরা প্রথমটা লিখতে পারি। প্রথমটা হলো একঘাত সমীকরণ, ঠিক আছে। একঘাত সমীকরণ যাকে বলা হয় লিনিয়ার। তোমাদের একটু বলে রাখা ভালো যে আমি কিসের জন্য এই বিষয়গুলোর শেষে ইংলিশ কোড ব্যবহার করতেছি, ঠিক আছে। তো ম্যাথ করার সময়, ঠিক আছে, তুমি যেই ফেজে থাকো, তুমি নিম্ন মাধ্যমিক হও, মাধ্যমিক হও, উচ্চ মাধ্যমিক হও, তুমি যেই ফেজে থাকো তোমার এই বিষয় সম্পর্কে ধারণা মানে প্র্যাকটিস এখন থেকে প্র্যাকটিস করা জরুরি, যে তোমার প্রত্যেকটা বিষয়ের ইংলিশ টার্মগুলো জেনে রাখা, ঠিক আছে। এগুলো ভবিষ্যতে অনেক কাজে দেয়। তো তো একঘাত সমীকরণ যাকে কি বলা হয় লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তো বৈশিষ্ট্য কি, এই চলকের ঘাত হলো ঘাত হলো 1, ঠিক আছে। তো উদাহরণ দিই, যদি এক্সাম্পল দিই যদি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখো x+3 = 5, ঠিক আছে। তারপর মনে করো যে 2x-1 = x+5, তারপর y+7 = 2y-3, ঠিক আছে। তো এখানে দেখো এই সমীকরণগুলোতে চলকের মান পেতে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি। চলকের মান বের করার জন্য আমাদের কি যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, যেরকম ধরো বজ্র গুণন হোক, পক্ষান্তর হোক, ঠিক আছে, যে কোনো ধরনের হিসাব নিকাশ করে বা লসাগু হোক, যেটা দরকার সেটা করে আমরা একটা নির্দিষ্ট চলকের মান আমরা বের করি, ঠিক আছে। তো যেমন মনে করো যে এই যে এখানে ধরো x+3 = 5, তো এটাকে যদি ভাঙাও x = 5-3, অতএব x = 2, ঠিক আছে। তো এখানে x এর ঘাত কি 1 আসছে না, অবশ্যই 1 আসছে, ঠিক আছে। তো তাই এর
একটি মাত্র মূল বা সমাধান আছে, ঠিক আছে, একটি মাত্র মূল বা সমাধান আছে। তো ঘাতের উপর নির্ভর করে চলকের কয়টি মান আসবে, ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা পরবর্তী আস্তে আস্তে বিস্তারিত জানবো। তো এখন একটু বলে রাখলাম যে ঘাতের উপর নির্ভর করে চলকের কয়টি মান আসবে, ঠিক আছে। কারণ এখানে দেখো ঘাত 1 আছে, তার একটা আসছে। কখনো দেখো না যে এক্স এর মান দুইটা আসে, +-2। কেন হয়? কারণ কি, এক্স এর ঘাত অবশ্যই 2 থাকে, এই জন্য +-2, মানে কি একটা প্লাস আছে একটা মাইনাস আসে, দুইটা মান আসে, ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এখন যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতেছি যে ঘাত সম্পর্কে জানার জন্য। তো এক্স এর ঘাত হলো 1, তো এই জন্য এক্স এর মূল আসছে কোনটা? মূল আসছে একটা, ঠিক আছে। তো এই হলো কথা। তো এরপরে যেটা, সেটা হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এটাকে কি বলে? এটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যত বিস্তারিত আলোচনা আছে সেটা আমরা হলো উচ্চতর গণিতে যখন 5 নম্বর চ্যাপ্টার সমীকরণ, ওই চ্যাপ্টারের সমীকরণ করব, তখন ওই জায়গায় একদম ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো এখানে যতটুকু দরকার দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, এখানে তো হালকা, এখানে ঘাতের আলোচনা করা হচ্ছে, তাই জন্য এই যে বিষয়টা আসছে। কিন্তু এখানে যতটুকু আলোচনা করার দরকার ততটুকু আলোচনা করব, কিন্তু উচ্চতর গণিতে আমরা বিস্তারিত জানবো এ বিষয়ে, ঠিক আছে। বইয়ে যেগুলো আছে সেগুলো জানবো, বইয়ের বাইরেও যদি জানার দরকার থাকে সেগুলো জানবো, ঠিক আছে। তো এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? এখানে চলকের সর্বোচ্চ ঘাত হলো 2। দ্বিঘাত সমীকরণ মানে কি, 2 ঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এখানে ঘাত কত? 2। তো উদাহরণ দিয়ে আমরা যদি দেখতে পাই, এক্সাম্পল ফর, যে x² + 5x + 6 = 0, y² - y = 12, 4x² - এটা একটা, ঠিক আছে। তো 4x² - 2x = 3 - 6x। দেখো এখানে হলো এই ধরনের সমীকরণের সাধারণত দুইটা মূল থাকে, ঠিক আছে, দুইটা মূল থাকে। এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ, তুমি এই মানগুলোকে উৎপাদকে বিশ্লেষণ ছাড়া বের করতে পারবা না, ঠিক আছে। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ, তো x² - 5x + 6, ঠিক আছে। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের উৎপাদক কয়টা আসবে এখানে, ঠিক আছে। এখানে ফ্যাক্টর কয়টা আসবে? এখানে x-2 একটা আসবে, আর x-3 একটা আসবে, ঠিক আছে। x-2 আর x-3, তাই না? 3 × 2 = 6, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, 3 × 2 = 5, 3 × 2 = 5। এটা হচ্ছে প্লাস দিলে হবে, ঠিক আছে, প্লাস দিতে হবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে x-2 x-3 হতো, তাই না? তো যাই হোক, এই হলো কথা। তো এখানে দেখো, এখানে মানে x+2 x+3, তার মানে কি আমরা এখান থেকে এটা কি লিখতে পারি? হয় x = -2, x = -3, তাই না? তো তার মানে কি এখানে দুইটা মূল আসছে। বা আমরা এই সমীকরণটা কিভাবে বের করতে পারবো? এই সমীকরণটা দ্বিঘাত সূত্র প্রয়োগ করেও
আমরা এর মানটা ব্যবহার করতে পারবো। আমাদের যে জিনিসটা দেখানো মূল দরকার সেটা হলো এই ঘাতের কারণে আমাদের মূল কয়টা আসবে, ঠিক আছে, এই বিষয়টা। তো এরপর যে জিনিসটা যে হলো আরেকটা আছে সেটা আরেকটা বলি। তো তার মানে কি আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ঘাতের উপর নির্ভর করে চলকের কয়টি মান আসবে, ঠিক আছে। একটি ঘাত থাকলে চলকের উপর ঘাত 1 থাকলে তাহলে একটা মূল আসবে। আবার মূল মূল কি মূল মান এগুলো সেম, ঠিক আছে, একটা মূল আসবে। আর যদি দুইটা ঘাত থাকে তাহলে দুইটা মূল আসবে, ঠিক আছে। এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো আর একটা কি সেটা হলো ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। ত্রিঘাত সমীকরণ সরি ত্রিঘাত সমীকরণ সেটা হলো কিউবিক ইকুয়েশন, ঠিক আছে, কিউবিক ইকুয়েশন। তো এটার ঘাত কত? এটার ঘাত হলো 3। তো এক্সাম্পল যদি দিই তাহলে যদি আমি এখানে বলি 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে, এরকম থাকবে। তো আমরা সমীকরণে আমরা কি দেখছি, আমরা সমীকরণ দেখো এখানে আমরা যদি একটা সমীকরণ দেখাই, এখানে সমীকরণের গঠনটা কেমন হয় আমরা কিন্তু এই যে ইকুয়েশন কমপ্লেক্স ম্যাট্রিক্স টেবিল ইকুয়েশন, ঠিক আছে, সিমুলেশন পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি 2, এই দেখো এগুলোর গঠন কেমন কেমন দেখো। যদি আমরা বলি দ্বিঘাত সমীকরণ, তখন এটার দ্বিঘাত সমীকরণ হলে এরকম গঠন আসে। তারপর একঘাত বিশিষ্ট সমীকরণ হলে তুমি একঘাত বিশিষ্ট সমীকরণ হলে তো তোমার যেটা আসবে যে bx প্লাস সি এরকম ধরনের আসবে, ঠিক আছে। তো মানে যেটাই হোক এরকম আসবে। ত্রিঘাত হলে তখন কি আসবে ax কিউব প্লাস ax স্কোয়ার মানে bx স্কোয়ার, তারপর মনে করো যে cx প্লাস d, ঠিক আছে। আর এটা তুমি এভাবে লিখতে পারো একঘাত সমীকরণ ax প্লাস b, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠন। এটা এক চলক বিশিষ্ট সমীকরণের মানে এক চলক মানে কি এখানে কি বলছে, এখানে বলছে যে হলো একঘাত বিশিষ্ট সমীকরণের এরকম হতে পারে গঠন, আর ত্রিঘাত হলো এরকম, ঠিক আছে, দেখে দিলাম, জেনে রাখা ভালো। তো এই হলো কথা। তো আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হলো মানে যে বিষয় শিখবো সেটা সমীকরণ ও অভেদ, ঠিক আছে। এই সমীকরণ এবং অভেদ জানার আগে আমাদের যে বিষয়টা জানা উচিত যে ইকুয়াল, সমীকরণ কি ইকুয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আর অভেদটা কি? অভেদের চিহ্ন হলো এইটা, ঠিক আছে। তো এখন ইকুয়াল এবং এই অভেদ, ঠিক আছে, আইডেন্টিটি, এই তিনটা এই দুটার মধ্যে পার্থক্য কি এবং কেন কি এই বিষয় সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখি, এখানে আমরা একটু
আমরা এখন এই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এখানে দেখো, তো সমান চিহ্নটা কি, ঠিক আছে? তো আমরা এখানে কি বলছি যে ইকুয়াল টু আর আইডেন্টিটি, ঠিক আছে? ইকুয়াল এবং আইডেন্টিটি এর মধ্যে সম্পর্ক বা কেন কি এটা, ঠিক আছে? তো আমরা এখন এই বিষয়টা সম্পর্কে যে সমান চিহ্ন, ঠিক আছে, সমান চিহ্ন, তো এটাকে তুমি একটা সমান সমান খেলা, ঠিক আছে, মানে কল্পনা করো সমান সমান খেলা হিসেবে ভাবতে পারো, ঠিক আছে? মনে করো তোমার কাছে একটা তুলাদণ্ড, তুলাদণ্ড বুঝছে না? তুলাদণ্ড মানে ধরো কি বলে ওই তুলাদণ্ডই মনে করো যে যে এটা, ঠিক আছে, মাপার যন্ত্র, ঠিক আছে? তো এখন তুমি এটা চিন্তা করো যে এখানে তুমি বাম পাশে, ঠিক আছে, বাম পাশে যেটা রাখবা ডান পাশেও ঠিক একই জিনিস রাখলে কি এই দণ্ডটা সমান বা সোজা থাকবে, ঠিক আছে? তুমি এখানে যদি 5 কেজি ভরের একটা বস্তু দাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে 5 কেজি ভরের একটা বস্তু দিতে হবে, তাহলে কি এইটা সমান সমান থাকবে, ঠিক আছে? তো উদাহরণ দিই কিছু, যে ধরো তোমার বাম হাতে আছে 2টা আপেল, ঠিক আছে? তোমার বাম হাতে আছে 2টা আপেল এবং 3টা কলা, উদাহরণ 2টা আপেল এবং 3টা কলা আছে, তাহলে তোমার কাছে কতগুলো ফল আছে? ঠিক আছে, 2টা আপেল আর 3টা কলা, তার মানে কি তোমার কাছে 5টা ফল, ঠিক আছে? এবার ডান হাতে যদি 5টা কমলা থাকে, 5টা কমলা, 5টা কমলা, ঠিক আছে, এটা কি আপেল আর এটা কলা, বাম ডান, ঠিক আছে? কমলা আছে, দুইটা আপেল এবং 3টা কলা, ঠিক আছে? আর বাম হাতে তোমার হলো 5টা কমলা তুমি রাখলা, ঠিক আছে? তাহলে কি দুই পাশের সংখ্যা সমান হলো কোয়ান্টিটি অনুযায়ী, ঠিক আছে? দুই পাশের সংখ্যা সমান হলো, এই পাশেও 5টা আছে, পাশেও 5টা আছে, তুমি এগুলোকে কি বলতে পারবা? তখন এগুলোকে তুমি ইকুয়াল বলতে পারবা, ঠিক আছে? এখানে 2 আর 5, তার মানে কি এখানে 2 + 3 = 5, এটা কিন্তু বলতে পারবা, ঠিক আছে? আবার একটা উদাহরণ দিই, এবার একটু কঠিন টাইপের। ধরো তোমার কাছে একটা খেলনা আছে, ঠিক আছে? তুমি জানো না কতগুলো খেলনা আছে, মানে কিছু খেলনা আছে তোমার কাছে, তুমি জানো না কয়টা খেলনা আছে। তুমি সেটাকে ধরো x = খেলনার সংখ্যা ধরে নিলা, ঠিক আছে? তুমি তোমার বন্ধুর কাছ থেকে আরো 2টা খেলনা নিলা, ঠিক আছে? বন্ধুর কাছ থেকে আরো 2টা খেলনা,
নিলা, ঠিক আছে? তাহলে তোমার মোট খেলনা কত হলো? অজ্ঞাত সংখ্যা প্লাস এই 2, তাই না? তো এখন তুমি গুনলে, ঠিক আছে, গুনে দেখলে যে তোমার খেলনা হলো হচ্ছে 60টি। তার মানে কি x ইকুয়াল টু 7 আর এই 2, তার মানে কি আরে মানে তুমি সব গুনলা, মানে এটা এভাবে বর্ণনা না দিই। তো তোমার বন্ধু তোমাকে 2টা খেলনা দিল এবং তোমার কাছে xটি খেলনা আছে। তার মানে কি তোমার খেলনার সংখ্যা x+2। এখন তুমি দেখলা তোমার খেলনা এবং তোমার বন্ধুর খেলনা সহ তোমার কাছে মোট 60টি খেলনা আছে, ঠিক আছে? তাহলে তুমি এই সমীকরণটা কিভাবে সাজাবা? তার মানে কি x+2 ইকুয়াল টু 7 অবশ্যই, তাই না? তাহলে এখানে কি x এর যে কোনো মানের জন্য, তার মানে কি x এর যে কোনো মানের জন্য এটা সত্য? কখনোই না। তুমি এই জিনিসটা কি বুঝতে পারছো? তো x ইকুয়াল টু খেলনার সংখ্যা, ঠিক আছে? আর বন্ধু তোমাকে দিছে 2টা খেলনা, তার মানে কি তোমার খেলনার মোট সংখ্যা কত? x+2। এখন তুমি পরে গুনতিছ সব খেলনা, তোমার খেলনার সংখ্যা এবং তোমার বন্ধুর খেলনার সংখ্যা মিলে হলো 60টা খেলনা, তার মানে কি, তাই না? 60টা খেলনা, তার মানে কি x+2 মানে যেটা, আর এই 60টা খেলনাও কিন্তু সেম, তাই না? তো এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে এখানে কি x এর যে কোনো মানের জন্য এটা কি সত্য? উদাহরণ দিয়ে বোঝায়, x এর যে কোনো মানের জন্য এটা কি সত্য? তো x এর মান, মানে ধরো x এর মান তুমি এখানে x এর মান যদি 1 ধরো, তাহলে কি হবে? x এর মান বসাও 1 এই সমীকরণে, তখন x এর মান বসাও। তো 1 প্লাস কত, এখানে 2 আছে, ইকুয়াল টু 7, নট ইকুয়াল টু 7, মানে কি 7 এর সমান এটা না, তাই না? তারপরে আবার তুমি যদি এখানে x ইকুয়াল টু 5 বসাও, তো 5 প্লাস 2 ইকুয়াল টু 7। দেখো এখানে 5 এর কারণ x এর মান 5 হলে এই সমীকরণটা সমান হচ্ছে, বাম পক্ষ সমান হচ্ছে এবং ডান পক্ষ সমান হচ্ছে। তার মানে কি আমরা কি বুঝলাম? যে x এর যে কোনো মানের জন্য এই সমীকরণটি সমান হবে না, ঠিক আছে? এই বিষয়টা তো আমরা বুঝলাম। তাহলে এই x+2 ইকুয়াল টু 7 সমীকরণটি শুধু x ইকুয়াল টু 5 হলে কাজ করে, ঠিক আছে? বাকি ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না, একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে, ঠিক আছে? ভালো করে শোনো কথাগুলো, তোমরা ভালো করে শোনো। একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে এটা মানে সত্য হয়, ঠিক আছে? কারণ কি নির্দিষ্ট শর্ত, তার মানে কি x এর মান শুধু 5 হলে আমরা এই সমীকরণটাকে বাম ইকুয়াল টু ডান বলতে পারবো, ঠিক আছে? তো এটাই হলো সমান চিহ্ন এর মূল ধারণা, ঠিক আছে? এটাই হলো সমান চিহ্ন এর মূল ধারণা, অর্থাৎ বাম পাশের মান ডান পাশের মান এর সমান, ঠিক আছে? বাম পাশের মান এবং ডান পাশের মান সমান। এখানে একটা নির্দিষ্ট শর্ত মানে শর্ত না দিলে এই বাম ইকুয়াল ডান এটা কার্যকর হবে না, ঠিক আছে? আমরা যা এই সমীকরণের মাধ্যমে বুঝতে পারলাম, ঠিক আছে? তো এখন এই বিষয়টা তো বুঝতে পারলাম। তো এখন আমরা অভেদ সম্পর্কে জানবো বা আইডেন্টিটি সম্পর্কে জানবো। অভেদ
এই চিহ্ন সম্পর্কে জানবো। তো তো এই চিহ্ন এখন অভেদ যখন বুঝাবো তখন তোমাদের ধারণা ক্লিয়ার হবে যে সমান চিহ্ন এবং অভেদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, তো এখন আমরা এই বিষয়টা সম্পর্কে ভাবি। তো অভেদ চিহ্নটা একটু মজার টাইপের। ঠিক আছে, তুমি এটাকে তুমি মনে করো যমজ যমজ ভাই বোনের সাথে তুলনা করতে পারো এই অভেদটাকে। ঠিক আছে, তো কিভাবে? তো যমজ ভাই বোনেরা দেখতে একই রকম হয়, তাই না? ভাই বোন হোক বা দুই ভাই দুই বোন যে কোনো হোক, ঠিক আছে, প্রায় দেখতে সেম সেম হয়। তারা যেই পোশাকই পরুক না কেন বা যেই কাজই করুক না কেন তাদের পরিচয় একই থাকে। ঠিক আছে, তাহলে অভেদও ঠিক এমনই কাজ করে। ঠিক আছে, বাম পাশে যা থাকে ডান পাশেও ঠিক একই রকম জিনিস থাকে, কিন্তু অন্যভাবে সাজানো। ঠিক আছে, আমি কি বললাম যে যমজ ভাই বোনের মতো অভেদ। ঠিক আছে, তো আমি কি যেটা বলছি সেটা হলো বাম পাশে যা থাকে ডান পাশেও ঠিক একই জিনিস থাকে, কিন্তু অন্যভাবে সাজানো থাকে। তারা সব সময় সব কিছুর জন্য একই। ঠিক আছে, সব কিছুর জন্যই একই। এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। গণিতে একটা খুব পরিচিত সূত্র, সেটা সবাই জানো, যে দুইটা চলকের যোগফলের বর্গ, এটা ইকুয়াল টু কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা তো আমরা জানি। এখানে আসলে এটা একটা অভেদ। ঠিক আছে, এটা একটা অভেদ হিসেবে কাজ করে, সেটা আমরা বুঝাবো যে এখানে আসলে এটা একটা অভেদ। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আসলে লেখার নিয়ম হলো এস এ প্লাস বি হোল স্কোয়ার, অভেদের এই চিহ্ন, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা হলো অভেদের মূল, মানে সূত্রের লেখার মূল নিয়ম। আমরা এখানে ইকুয়াল চিহ্ন দ্বারা ইউজ করে থাকি, মানে করা যায়। ঠিক আছে, তো আমাদের মেন মূলভাবে যেটা লেখার নিয়ম সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এই অভেদের এই চিহ্নটা তাহলে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এভাবে লেখা হয়। চলো আমরা দেখি, যে বিষয়টা দেখবো সেটা হলো যে কেন এটা যমজ ভাই বোন। ঠিক আছে, যমজ ভাই বোন, ধরো তোমার মনে করো যে a ইকুয়াল টু 1 দিল, b ইকুয়াল টু 2 দিল। ঠিক আছে, তো বাম পাশ যেটা, বাম পাশ বা বাম পক্ষ যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। তো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই মানগুলো বসে দাও। 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, আবার ডান পাশ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? 1 এর পর স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, দেখো দুই পাশেই 9 আসলো। এবার আমরা অন্য একটা দিয়ে চেষ্টা করি। ধরো a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 0 দিয়ে চেষ্টা করি। তাহলে কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 প্লাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 9। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? 3 উপর স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, জিরোর উপর স্কোয়ার, 2 ইন্টু 3 ইন্টু 0 ইকুয়াল টু, এগুলো 0 হয়ে গেল, 3 কে 9, দেখতে পাচ্ছ তো? আবারও দুই পাশে 9 হয়ে গেল। এটার মানে কি তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি, তোমাদের মাথায় এই বিষয়টা কি ঢুকছে? এটা কিভাবে মানে কেন হলো সমান চিহ্ন আর অভেদের মধ্যে পার্থক্য? তোমাদের মাথায় কি ক্যাচ করছে বিষয়টা? তো আমরা যদি ক্যাচ না করে থাকে আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি। প্রথমে যে জিনিসটা দেখো, যে এখানে থেকে আমরা কি বুঝলাম, এই বিষয় থেকে আমরা কি বুঝলাম, যে আমরা এ ও বি এর যেই মানটাই বসাই না কেন, এ ও বি এর যে মানটাই বসাই না কেন, বাম পক্ষে যেটা আসবে ডান পক্ষেও সেই মানটাই আসবে। মানে কি, দুই পাশে একই মান আসবে, ঠিক আছে? তারা যেন দেখতে ভিন্ন, ঠিক আছে? তারা দেখতে ভিন্ন, এক পাশে যোগ, এক পাশে অন্য কিছু, ঠিক আছে? কিন্তু আসল পরিচয় বা ফলাফল সবসময় এক। তুমি এখানে দেখো, এখানে তুমি এই 0+3 তারপর হোল স্কয়ার দিচ্ছ, দেখো এখানে একটা রূপ, তুমি এখানে দেখো কত বড় একটা রূপ, কিন্তু ফলাফল সবসময় এক, তুমি যে মানই বসাও না কেন। ঠিক আছে? এটা হলো অভেদ, এটা কোনো শর্ত মেনে চলে না, ঠিক আছে? সব শর্তে এটা সত্য। তার মানে কি আমরা এখানে কি বুঝলাম? তো দেখো এখানে সমান চিহ্নের ক্ষেত্রে আমরা কি বুঝছিলাম যে এখানে দেখো x+2 = 7, x এর মান কত হলে আমরা এখানে 7 পাবো, ঠিক আছে? একটা শর্ত। তো আমি যদি এখানে x এর এই বাম পক্ষে যদি 2 বসাই, আসবে না। বাম পক্ষে 3 বসায়, আসবে না। যদি 5 বসায় তাহলে আসবে। তার মানে কি এটা একটা শর্তে পড়ে গেল, যে এখানে যদি 5ই বসায়, শুধুমাত্র 5 বসার কারণেই আমরা এখানে 7 পাবো, তাহলে এটা সমান হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই ফাংশনটা কাজ করবে। কিন্তু আমরা অভেদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম, যে তুমি বামপক্ষে যেই সংখ্যা, যে সংখ্যায় বা যে কোনো জিনিসই নাও না কেন, তোমার ফলাফল যেটা আসবে ডান পক্ষেও সেই ফলাফলই আসবে, এখানে কোনো শর্ত কাজ করবে না, ঠিক আছে? এটা সব শর্তেই সিদ্ধ, ঠিক আছে? তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? মূল পার্থক্যটা এখানে কি দাঁড়ালো? সমান চিহ্ন এবং অভেদে সরি, সমান চিহ্ন এবং অভেদের ক্ষেত্রে মূল পার্থক্যটা কি দাঁড়ালো আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই, ঠিক আছে? এই বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো আমি পড়াইতেছি, ঠিক আছে? মানে সময় লাগতেছে তোমাদের, ঠিক আছে? এই বেসিকগুলো তোমাদের কোথায় গ্যাপ থেকে যায়, ঠিক আছে? তো এই ছোট ছোট বিষয়গুলো তোমরা জানো না, তোমরা মানে হালকা বেসিক দিয়ে তোমরা যে কোনো ম্যাথ সলভ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে চলে আসতে পারবা, তোমরা A+ পাবা, 90+ নাম্বার পাবা, 95+, 100তে 100ও পেতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তোমরা কোথাও পাবা না, ঠিক আছে? এত ডিটেলসে কেউ বলবে না। তো ধরো, মানে একটা ধাঁধা ধরো, যে তোমার একটা বক্স আছে, ঠিক আছে? তোমার একটা বক্স আছে যার ভিতরে কিছু আপেল আছে। তো আমরা 1 নাম্বার উদাহরণ দিয়ে বুঝাই, যে সমানের উদাহরণ, ঠিক আছে? সমানের উদাহরণ দিয়ে যদি বুঝায়, তো যদি আমি বলি বক্সের আপেল, বক্সের আপেল প্লাস
2টা আপেল ইকুয়াল টু 7টা আপেল। তার মানে কি বক্সের আপেল ধরো এক্স, তাহলে কি এক্স প্লাস 2 ইকুয়াল টু 7। এখানে বাক্সের মধ্যে নির্দিষ্ট সংখ্যক আপেল থাকতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যক আপেল থাকলেই আমরা এই সমীকরণটা সিদ্ধ করতে পারবো, ঠিক আছে? অন্য কোনো সংখ্যক আপেল থাকলে সেটা মিথ্যা হিসেবে গণনা হবে। তুমি যদি এখানে 10টা আপেল দাও তাহলে কি 10 2 12, কিন্তু আমার তো এখানে 7টা আপেল আমরা হিসাব করে পাইছি, তাই না? তো তার মানে এখানে এক্স এর মান নির্দিষ্ট, ঠিক আছে? তো তার মানে কি এখানে আমাদের নির্দিষ্ট মানে এখানে 5টা আপেল দিলেই আমরা এই সমীকরণটা সিদ্ধ করতে পারবো। আর 2 নাম্বার হলো হচ্ছে অভেদের উদাহরণটা হলো যে যদি বলি তোমার কাছে বক্সের আপেল মানে বক্সের আপেল প্লাস 2টা আপেল ইকুয়াল টু 2টা আপেল প্লাস বক্সের আপেল, ঠিক আছে? বক্সের আপেল প্লাস 2টা আপেল ইকুয়াল টু 2টা আপেল প্লাস বক্সের আপেল। তার মানে কি বক্সের আপেল যদি এক্স ধরা হয় তাহলে এখানে 2 ইকুয়াল টু 2 প্লাস এক্স, ঠিক আছে? এখানে বক্সের ভেতরে যত খুশি আপেল থাক 10টা 20টা 30টা 40টা 50টা যত খুশি আপেল থাক, ঠিক আছে? এই কথাটা সব সময় সত্য হবে, 5টা আপেল থাকুক বা 100টা আপেল থাকুক বা 20টা 30টা যেটাই থাকুক, ঠিক আছে? এটা যে x প্লাস 2 আর 2 প্লাস এক্স এর মান সব সময় একই হবে, কারণ 5 প্লাস 2 ইকুয়াল টু 7 আর 2 প্লাস 5 ইকুয়াল টু 7। 100 প্লাস 2 ইকুয়াল টু 102, আবার 2 প্লাস 100 ইকুয়াল টু 102। তখন এই জিনিসটা কি অভেদ আকারে কাজ করবে। আমার কথা কি বোঝা গেল? তো এইটা হলো অভেদ এবং সমানের মধ্যে পার্থক্য, ঠিক আছে? অভেদ আর সমানের মধ্যে পার্থক্য যদি সংক্ষেপে বলতে চাই তো সমান চিহ্নটি হলো সাধারণত সমীকরণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? সমান চিহ্নটি সাধারণত সমীকরণ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সমতাটি সত্য প্রমাণিত হয়, ঠিক আছে? যেরকম এই যে এখানে 5 দেওয়ার কারণে আমরা এই একটা নির্দিষ্ট মান পাইছি, ঠিক আছে? আর অভেদ চিহ্নটা কি করে যে স্পষ্টভাবে অভেদ চিহ্নটা যেটা বোঝায় সেটা হলো যেখানে চলকের যে কোনো মানের জন্য সমতাটি সর্বদা সত্য হবে। যেরকম এই যে এই সমতাটা, এই সমীকরণটা, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, তুমি এখানে x এর মান যেটাই বসাও দুই দিকে সমান হবে, তার মানে কি এটা একটা অভেদ হিসেবে কাজ করছে, কিন্তু এটা একটা ইকুয়াল মানে সমান হিসেবে কাজ করছে, ঠিক আছে? এই হলো একটা সিম্পল উদাহরণ, ঠিক আছে? এটা হলো অভেদ এবং সমানের মধ্যে পার্থক্য। তো এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো যে সমীকরণ ও অভেদ, ঠিক আছে? সমীকরণ এবং অভেদ সম্পর্কে আমরা জানব।
এটা বইয়ে দেওয়া আছে যে সমীকরণটা কি। সমীকরণটা হলো যে 1 নম্বর বলছে এখানে, বই দেখো, বইয়ের একটা ছক দেওয়া আছে, ওই ছকটা দেখো তাহলে তোমাদের বুঝতে পারবা যে সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষ শূন্য থাকতে পারে। যেমন x+2 = 2x+3 এরকম একটা থাকতে পারে, অথবা x+2 = 0 এরকম থাকতে পারে। আমরা একটু পরে উদাহরণ দিয়ে বুঝাই। তো তারপর অভেদের ক্ষেত্রে কি, দুই পক্ষে দুইটি বহুপদী থাকে। এই জিনিসটা কিন্তু সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এই পার্থক্য এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্নে যদি স্যারেরা একটু মানে বেশি হয় তাহলে কিন্তু এটা দিতে পারে, করে রাখা ভালো। তো এখানে কি বলছে, উভয় পক্ষে বহুপদীর মাত্রা অসমান হতে পারে, কিন্তু অভেদের ক্ষেত্রে কি, উভয় পক্ষের বহুপদীর মাত্রা সমান হয়। সমীকরণের ক্ষেত্রে চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়। চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়। চলকের মানের সংখ্যা সর্বোচ্চ মাত্রার সমান হতে পারে। চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য হয়। সরল সমীকরণ অভেদ নয়। সকল বীজগণিতীয় সূত্রই অভেদ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো, সকল সমীকরণ অভেদ নয়। এটা তুমি বই খুললেই পাবা, ঠিক আছে? সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু সকল বীজগণিতীয় সূত্রই কি, অভেদ, ঠিক আছে? আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই বলি, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো সমীকরণটা কি? সমীকরণ হলো যে x² - 5x + 6 = 0। এখানে x এর ঘাত 2, x এর ঘাত কত, 2। সমীকরণের মূল আছে, মূল বের হবে, এটা যদি ভাঙো তাহলে মূল বের হবে x = 2, x = 3। শুধুমাত্র এই দুইটি মানের জন্য সমীকরণটি সত্য, ঠিক আছে? তুমি এখানে 2 বসাও, 2 এর উপর স্কয়ার -5 × 2 + 6 = 0। 4 - 5 × 2 = 10 + 6 = 0। 6 × 4 = 10 - 10 = 0, 0 = 0। আবার 3 বসাও, 9 15 15 - 15 = 0, ঠিক আছে? দেখো, তুমি যদি এই দুইটা মান বসাও, ঠিক আছে, এই দুইটা মানের জন্যই আমাদের মানে এই যে একটা শর্ত, এই দুইটা মানের জন্যই আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে, ঠিক আছে? দুইটা মানের জন্য এই সমীকরণটা সত্য, ঠিক আছে? তার মানে কি, এটা অভেদ নয়, ঠিক আছে? তো অভেদের একটা এক্সাম্পল দিই, ধরো x+1² - x - 1² = 4x, ঠিক আছে? ধরে নিলাম। তো এটাতে হবে x+1² হ্যাঁ, এটাতে হবে। দেখো, এটা একটা অভেদ, কারণ x এর যে কোনো মানের বসিয়ে দেখো, তুমি x এর যে কোনো মান বসিয়ে দেখো, তুমি এখানে যে মানটা পাবা, তুমি এখানে x এর মান ওই সেম মান বসায় দেখো, সেম মানই পাবা, যে কোনো মান।
তোমার শর্ত নাই, শুধু এখানে কি বলছে, এখানে 2 আর 3 বসালে এটা শর্ত হবে। তুমি এখানে হাজারটা, তুমি যে কোনো যে কোনো যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যা বসাও, ঠিক আছে? তুমি যে কোনো সংখ্যা বসাও এখানে, যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে? যে কোনো বাস্তব সংখ্যা বসাও, তুমি এখানে একই মান পাবা। ঠিক আছে, 4x, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি, এটা এটা কি, এটা তুমি একটু করে দেখো দেখি, এটা চিনতে পারতেছ? এটা হচ্ছে দেখো 4xy বা 4ab ইকুয়াল টু, 4ab এর সূত্র কি আমরা জানি? 4ab এর সূত্র কি আমরা জানি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? আমরা এখানে বি এর জায়গায় আমরা 1 নিছি, ঠিক আছে? বুঝতে পারছো? তো তুমি এখানে যে কোনো, তার মানে কি এটা একটা অভেদ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তার মানে কি আমরা এখানে যে বিষয়টা সম্পর্কে জানলাম, যে এই যে এই বিষয়টা তোমরা এই প্রত্যেকটা বিষয়গুলো পড়বা। এই যে 5 নাম্বারটা, এটা একটু ইম্পর্টেন্ট, যে সকল সমীকরণ কিন্তু অভেদ নয়, কিন্তু সকল বীজগণিতীয় সূত্র অভেদ, ঠিক আছে? যে কোনো বীজগণিতিক সূত্র, ঠিক আছে, সেটা অভেদ হিসেবে কাজ করে। বুঝতে পারছো আমার কথা? এই হলো কথা। ঠিক আছে, এই হলো অভেদ এবং সমীকরণের মূল কিছু ধারণা দিলাম। তো আমাদের এখানে কাজ কিছু দিছে, কাজটা সমাধান করে দিই। সেটা হলো এখানে দেখো, এখানে কাজে বলছে যে নিচের সমীকরণগুলোর কোনটির ঘাত কত, মূল কত, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণে 5, ঠিক আছে? তো এখানে ঘাত x এর সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটি এক ঘাত বিশিষ্ট সমীকরণ। আর মূল নির্ণয় কি, মানে সমীকরণটির সমাধান চাইছে। 3x, তুমি এটা এভাবে করতে পারো, 1 উভয় দিকে -1 দ্বারা বিয়োগ করে, এটাও একটু, তারপর কি উভয় দিকে 3 দ্বারা ভাগ করে, অতএব x ইকুয়াল টু 4/3, ঠিক আছে? এইভাবে করতে পারো, লিখতে হবে এখানে, বা তুমি এত কষ্ট করতে না যে তোমার সেম যেটা আমরা করি, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক আছে? এইভাবে দুইভাবে করা যায়, ঠিক আছে? তারপরে 2 নম্বরটা বলছে হলো 2y 5 2
এখানে ঘাত কত ওই সেম ভাবে লিখবা, এই যে এখানে এভাবে যেভাবে লিখছি সেভাবে এখানে লিখবা যে এই সমীকরণে চলক y এর ঘাত, y এর সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটি একটি এক ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম। তো এটার মূল কত, মূল একঘাত সমীকরণ, তাই মানে মূল কি একটাই থাকবে। ঠিক আছে, তো আমরা এই বিষয় সম্পর্কে জানবো যে মূল কখন একটা হয় কখন দুইটা হয়, এই বিষয় সম্পর্কে একটু ডিটেলস আমরা পরে জানবো, আগে অঙ্কগুলো করে দিই। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। 2y divided 5 y minus 1 3 3। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলোকে আমরা অনেকভাবে করতে পারি। ঠিক আছে, অনেকভাবে করতে পারি। তো আমরা করে দেখি। আমরা আগে এই বিষয়টা আগে করি। এটা 15 6y ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ কি এখানে মাইনাস আছে। ঠিক আছে, আর ইকুয়াল টু 3y ডিভাইডেড 3। তারপর এখানে কি আসে দেখি আমরা, যে এখানে আমরা এখানে পাবো 6y মাইনাস 5y প্লাস 5। ঠিক আছে, আর আমরা হচ্ছে এখন এটা ডাইরেক্ট ক্রস গুণন করে দিই। ঠিক আছে, 3 দিয়ে গুণ করে দিই। তো এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই ইকুয়াল টু 3 5 15, মানে 3 15 45 y। ঠিক আছে, তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এখানে 3 6 18 18y মাইনাস 15y প্লাস 15 ইকুয়াল টু 45y। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা মাইনাস না 18y মাইনাস এটা, তো এখন দেখি কি কি আসে। 3y 15 ইকুয়াল টু 45y। ঠিক আছে, তো আমরা যদি এখন এটা এদিকে পার করে দিই 45y মাইনাস 15, আর এদিকে 3y মাইনাস এটা এদিকে পার করে দিলে মাইনাস 15। তাহলে এখানে দেখো মাইনাস কত 43y ইকুয়াল টু 15 মাইনাস 15, তো y ইকুয়াল টু কত 15 ডিভাইডেড 45, 15 ডিভাইডেড 45, 15 3 5 15, না 43। ঠিক আছে, এরকম একটা মান আসবে। তার মানে কি, ধরো এখন আমার এখন এখানে 10 আসবে না কি আসবে, যেটাই হোক, মানে y ইকুয়াল টু একটা পদ আসবে। ঠিক আছে, একটা মূল আসবে, একটা মান আসবে, y এর মান একটা আসবে। ঠিক আছে, এখানে 3y ইকুয়াল টু 2। হ্যাঁ, দেখো এখানে আমি কি করছি, এটা হচ্ছে 2 3, এখানে 2 আছে। ঠিক আছে, আমি এখানে 3 ধরে করছি, তাই জন্য আমার
আমি তাই তো বলতেছি কোনো সমস্যা, এটা 3 ধরে নিলাম, আমি 3 ধরে করলাম, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে। তুমি 2 ধরে করলে এখানে 10 আসবে, ঠিক আছে? 2 ধরে করলে 10 আসবে। তো যাই হোক, এই y এর মান এটা আসবে, ঠিক আছে। আর তারপরে আমাদের আরেকটা বলছে যে 3টি অভেদ লেখো। 2 নাম্বার হলো 3টি অভেদ। যদি বলে কয়েকটি অভেদের উদাহরণ দাও, তো তুমি ডাইরেক্ট 3টা সূত্র লিখে দিবা, বীজগণিতের যে কোনো 3টে সূত্র তুমি লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমার কথা বুঝতে পারছো? এই হলো কথা। তারপর আমরা হলো এরপরে আমরা আরো ডিটেলসে জানবো, মানে এখন থেকে সাথে সাথে অঙ্ক চলে আসবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই এখানে। এখন বাকি আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হলো একদম এই যে 5.3 আমরা কিন্তু কি করলাম এতক্ষণ, কিন্তু দেখো এই 1 ঘন্টা ধরে এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে? আমরা 5.3 থেকে এই যে এখান থেকে বাকিগুলো একদম সুন্দর করে আলোচনা করব। এই হলো কথা, ঠিক আছে?